প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, বাংলাদেশে যখনই যে ক্ষমতায় আসে, সেটা রাজনৈতিক দলের নেতৃত্বে সরকার হোক, সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরকার হোক, বা অন্তর্বর্তীকালীন সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, সব সরকারের আমলেই কিন্তু একটা কথা খুব শুরুতে শুরুতে একটা কথা খুব ভালো শোনা যায়: সাংবাদিকতা একেবারে নিরপেক্ষ, অবাধ, অবাধে সাংবাদিকতা করা যায়। সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা একেবারে এমন ভাবে প্রচার করা হয়, বলা হয় যে সাংবাদিকদের কোনো সমস্যা নেই, খবর পরিবেশনে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই। কিন্তু আসলে ঘটনাটা কি, এ নিয়েই কথা বলতে চাই আজকের এই ভিডিওতে। সংবাদপত্রকে বা সাংবাদিকদেরকে বলা হয় একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের তীক্ষ্ণ দৃষ্টি, চুলচেরা বিশ্লেষণ, সত্য প্রকাশ করার মাধ্যমে জনগণের সঙ্গে সংযোগ, সেটাই কিন্তু সাংবাদিকতা। সরকার এবং জনগণের মাঝে যে কর্মকাণ্ড, সরকার পরিচালনা করতে গিয়ে সরকারি দল বা বিরোধী দলের যে ভূমিকা, সেই ভূমিকার চুলচেরা বিশ্লেষণ এবং সত্য কথাগুলি প্রকাশ করার নামেই সাংবাদিকদের প্রধান কাজ। সংবাদপত্র কি আমাদের দেশে কাজটুকু করছে বা করার সেই অধিকার তাদের রয়েছে? এই যে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে যারা সাংবাদিকতা করেছে, সাংবাদিকদেরও অনেক দোষ রয়েছে। তারাও সবসময় কোনো না কোনো সরকারকে দেখবেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব সাংবাদিক রয়েছে, প্রতিটি সরকার তাদের নিজস্ব সাংবাদিকদের এই যে তুষামুত করা, চামচামি করা, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা বলবো না, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চালু যে ঘটনাটি, সেটি হলো এটি: যখনই যে ক্ষমতায় আসবে তার পদলেহন করতে হবে। তারা বলবে এই খবরটুকু প্রকাশ করা যাবে, ওইটা করা যাবে না। এটাই কিন্তু নিয়ম। এই নিয়ম কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে, বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলিতে কিন্তু নেই। আর থাকলেও অত্যন্ত সীমিত। গণতান্ত্রিক পরিবেশে সম্ভব হয় না। সংবাদপত্রের স্বাধীনতা গণতান্ত্রিক পরিবেশে কোনো সরকার প্রতিষ্ঠিত হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তো সংবাদপত্রের স্বাধীনতা কতটুকু? আমাদের দেশে সেটা কিন্তু নেই। আমাদের এই যে খবর পরিবেশিত হয় প্রতিদিন, আপনারা কাগজে দেখছেন, টেলিভিশনে দেখছেন, ইউটিউবে দেখছেন, সব জায়গাতে দেখছেন, এই যে খবরের অন্তরালে অনেক খবর রয়ে যায়। খবরের নেপথ্যের কাহিনী বাস্তবতার থেকে সম্পূর্ণ ভিন্ন। সেটা দেশের কাগজ এবং টেলিভিশন দেখলে বোঝা যায়। আমি একটি বিষয় শুধু আজকে কথা বলতে চাচ্ছি, সেটা হলো, আপনারা জানেন গত দুদিনে বা 3 দিন আগে আমেরিকান রাষ্ট্রদূত, নয়াদিল্লিতে নিযুক্ত বা আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গোর, তিনি আবার প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্বে নিয়োজিত। বলাই বাহুল্য যে তিনি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, খুবই ঘনিষ্ঠ।
তিনি কোরিয়ার ডিপ্লোম্যাট না, নিয়োগপ্রাপ্ত ডিপ্লোম্যাট বা রাষ্ট্রদূত, অত্যন্ত পাওয়ারফুল। সার্জিও গোর নয়াদিল্লির মতন একটি গুরুত্বপূর্ণ দেশে, এর রাজধানীতে বসেই তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক কিছুই নিয়ন্ত্রণ করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সার্জিও গোরের কাছ থেকে এই আমাদের উপমহাদেশ বলেন, দক্ষিণ এশিয়া বলেন, পূর্ব উত্তর এশিয়া, সমস্ত খবরগুলি সে তার মাধ্যমেই পায় এবং সে তার মানে প্রতিনিধিত্ব করছে বলা যেতে পারে। তিনি এলেন বাংলাদেশে। কেন এলেন? আসতেই পারেন, এক দেশের প্রতিনিধি আরেক দেশে আসবে, সেটা আসতেই পারে। আর তিনি তো ভারতে নিযুক্ত বাংলাদেশের আমেরিকার রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসেননি, তিনি এসেছেন ট্রাম্পের বিশেষ দূত হিসাবে। তিনি এসে কি করলেন? তিনি এসে যেগুলি করলেন তার অধিকাংশ খবরই কিন্তু পত্রিকার পাতায় আসেনি, টেলিভিশনে আসেনি। সরকার হয়তো বলে দিয়েছে না, এগুলি প্রকাশ করা যাবে না, কারণ অনেক তিক্ততা হয়েছে। উনি ডিনার পর্যন্ত করেন নাই, নৈশভোজ না করেই চলে গেছেন। কালচারাল যে অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটাও তিনি দেখেননি, দ্রুত তিনি চলে গেছেন। কলকাতায় তিনি গেলেন প্রথম, কলকাতা থেকে হয়তো তিনি দিল্লি যাবেন। এদিকে ভারতের যে রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, তিনিও কিন্তু একজন বিশাল পলিটিশিয়ান। সমস্ত দল ভারতের, কংগ্রেস থেকে শুরু করে সব দল, তৃণমূল, সব দল করে শেষ পর্যন্ত তিনি বিজেপি এবং নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং কাছের লোক। তিনিও কিন্তু একজন ফুল মন্ত্রীর পদমর্যাদায়, সেটা থাকতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের দেশেরও দু একজন রাষ্ট্রদূত যারা প্রতিমন্ত্রীর মর্যাদায় রয়েছে, বা ভারতেই যে আমাদের রাষ্ট্রদূত, তিনিও সম্ভবত প্রতিমন্ত্রীর মর্যাদায় রয়েছেন, থাকতে পারে। সেটা 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 সমস্যা না। আর রাষ্ট্রদূত মানেই সব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়োগ পেতে হবে, এটাও ঠিক নয়। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর ইচ্ছায় রাজনৈতিক ব্যক্তিকেও রাষ্ট্রদূত নিয়োগ করা যেতে পারে। ভারত এবং আমেরিকার বেলায় কিন্তু অন্তত বাংলাদেশে এবং ভারতে তাই ঘটেছে। বা সার্জিও গোর এসে ভারতের যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তার সঙ্গেও কিন্তু তিনি সাক্ষাৎ করেছেন, মিটিং হয়েছে। সার্জিও গোরের সঙ্গে কিন্তু মিটিং হয়েছে আওয়ামী লীগের নেতাদেরও, জাতীয় পার্টির নেতাদেরও। এই সমস্ত নিউজ কি আপনারা পত্রিকায় দেখেছেন? দেখেননি। সার্জিও গোর আসলো, কি আলোচনা হলো, কি হলো, কিছু দেখেছেন? পররাষ্ট্রমন্ত্রী কি বলেন? চমৎকার, চমৎকার, মানে দ্বিপাক্ষিক আলোচনা চমৎকার। কি আলোচনা হয়েছে, কি বিষয়টা চমৎকার, কি কাকে, কি ইস্যুটাকে আমরা চমৎকার বলবো যে এই চমৎকার বিষয়টা আলোচনা হয়েছে? কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এক কথায় শেষ। সাংবাদিকরা, আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি আমেরিকান নাগরিক, তিনি ডক্টর খলিলুর রহমান, তিনি বলে দিলেন সার্জিও গোর আসলেন, চমৎকার আলোচনা হয়েছে। চমৎকার আলোচনার কিন্তু কোনো ব্যাখ্যা নেই, বাংলাদেশের কাগজেও নেই। বাংলাদেশের সাংবাদিকরা যে খুঁজে বের করবে, খবর করবে, তাও করেনি, কারণ সরকার বলছে না, করতে হবে না, করা যাবে না। সার্জিও গোরের যে সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে শুরু করে অনেক ইস্যু এসেছে। আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তিনি কথা বলেছেন, জাতীয় পার্টির নেতার সঙ্গে তিনি কথা বলেছেন। সার্জিও গোর এসে দীনেশ ত্রিবেদী, ভারতের যে রাষ্ট্রদূত, তাকে নিয়ে কথা বলেছেন এবং তিনি চলে গেলেন, ডিনার পর্যন্ত করলেন না। আবার সার্জিও গোর চলে যাওয়ার পরে দীনেশ ত্রিবেদী হঠাৎ করে দিল্লি চলে গেলেন। কিসের ইঙ্গিত এসব? কি হচ্ছে দেশে? আর কেনই বা আমাদের সাংবাদিকরা
পুরোপুরিভাবে এসব খবর পরিবেশন করছে না। খবরের অন্তরালের খবর কি, খবরের নেপথ্যের গল্পটি কি, সেটি সাংবাদিকতার নামে যে মহান পেশায় নিয়োজিত বাংলাদেশের সাংবাদিক, যারা সিনিয়র সাংবাদিক, যাদের যাদের অনেক পদ পদবি রয়েছে, কিন্তু তারা কিন্তু কিচ্ছু বলে না। সরকার বলে দিচ্ছে, নিয়ন্ত্রণ করছে, তারা বলছে না। কিন্তু এভাবে সাংবাদিকতা চলে না। এই জন্যই আমাদের দেশের সাংবাদিকতার গ্রহণযোগ্যতা নেই। আমাদের দেশের সাংবাদিকরা হলো পদলেহন, চামচামি করা, কিছু পাওয়ার আশা, কি পাবে, টেলিভিশন সেন্টার পাবে না অন্য কিছু পাবে, লাইসেন্স পাবে, এই সমস্ত নিয়ে সাংবাদিকদের চরিত্র বলতে বাংলাদেশে অবশিষ্ট আর কিছু নয়। কতিপয় সাংবাদিক যারা এখনো সাংবাদিকতা সঙ্গে ন্যায় নিষ্ঠা সততার সাথে জড়িত, তাদের সংখ্যাটা একেবারেই কম। এই জন্য বললাম যে সাংবাদিক বাংলাদেশে মানুষের আস্থা হারিয়েছে। সরকারের শিখিয়ে দেওয়া বলি তাদেরকে লিখতে হয়। সরকার যা বলবে তাহলে তাদের কোনো অনুসন্ধান কিছু নেই, কোনো ধরনের অনুসন্ধানী রিপোর্ট তারা করবে না। এই আমি একটি উদাহরণেরই বললাম, শুধু এই সার্জিও গোর, আমেরিকান রাষ্ট্রদূত ইন্ডিয়াতে, তিনি আসলেন, আবার ইন্ডিয়ান রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করলেন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে। সবকিছু মিলিয়ে গত 3 দিন ঢাকায় কি হলো কোনো কাগজে দেখেছেন আপনারা? শুধু দেখেছেন, এই তো বললাম, উনি আসছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন, ছবি দেখছেন, কি কথা হয়েছে তা নিউজে নেই। খলিল আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে ধান্দাবাজ, আসলে সে ধান্দাবাজ, সে কি করলো? সাংবাদিকদের শুধু বলল যে সব ঠিকঠাক, মানে চমৎকার চমৎকার, মানে দের ইজ নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এটাই তো চমৎকারের অর্থ। কি এক কথায় একটি প্রশ্নের উত্তর যদি কেউ দেয়। আমাকে যদি প্রশ্ন করেন কেমন আছেন, আমি বললাম ভালো, কিন্তু ভালোর পিছনে কিন্তু অনেক কাহিনী থাকে, আমি কিন্তু আর সেটা বললাম না। এই যে চমৎকার কথা, মানে চমৎকার আলোচনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চমৎকার আলোচনা, মন্ত্রীদের সঙ্গেও চমৎকার আলোচনা, প্রধানমন্ত্রীর সঙ্গেও চমৎকার আলোচনা, কিন্তু আলোচনাটা কি, গল্পটা কি, কি আমরা চেয়েছিলাম, কি আমরা পেলাম, বা তারা কি চেয়েছিল, তারা কি পেল, খবর নেই। এটাই বাংলাদেশের সাংবাদিকতা, এটাই বাংলাদেশের বাস্তবতা, এটাই বাংলাদেশের সরকারগুলি এভাবেই মিডিয়াকে নিয়ন্ত্রণ করে। তারা বলে দিবে এটুক বলা যাবে, এটুক বলা যাবে না, এই হলো বাংলাদেশের মিডিয়া। প্রিয় দর্শক, বলছিলাম সার্জিও গোর যখন এলেন, এমন কোনো ইস্যু নেই, চট্টগ্রাম বন্দর করিডোর, সেন্ট মার্টিন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জঙ্গি, মৌলবাদ, সব নিয়েই কথা হয়েছে, সব কথা হয়েছে। পৃথক পৃথক ভাবে বৈঠক করেছে তারা, আওয়ামী লীগের সঙ্গে, জাতীয় পার্টির সঙ্গে, আওয়ামী লীগ জাতীয় পার্টি একসঙ্গে। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত, ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গোর ঢাকায় এসে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলল, আবার দুজনেই একসঙ্গে দিল্লি চলে গেল, প্রায় একসঙ্গে, একই ফ্লাইটে যায়নি, প্রায় একসঙ্গে চলে গেল। দিল্লিতে গিয়ে হয়তো অনেক আলোচনা হবে। আর এদিকে শেখ হাসিনা দিল্লিতে তৎপর, তিনি বলছেন ডিসেম্বরে আসবে, ডিসেম্বরে আসবে। আগামী সপ্তাহেই, এই 2-1 দিন পরেই তিনি আবার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, সম্ভবত ভার্চুয়ালি। এখন পর্যন্ত সশরীরে শেখ হাসিনা আসেননি, এবং শেখ হাসিনা
কোথাও কারোর সঙ্গে কথা বলেছে এ নিয়ে কোনো নিউজ নেই। যদিও শোনা যায় ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে তো যোগাযোগ রয়েছে, কিন্তু এও শোনা যায় সার্জিও গুরুয়ের সঙ্গেও শেখ হাসিনার একাধিক মিটিং দিল্লিতে হয়েছে। সেটা আমরাও দিল্লি থেকে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানতে পেরেছি। শেখ হাসিনা যখন ঘোষণা দেবে, আপনারা নিশ্চয়ই জানেন ডিসেম্বরে আসবেন, বাংলাদেশে কিন্তু উত্তাল, মানে সরকারের ভিতরে কিন্তু পালপিটিশন যেটাকে বলে সেটা শুরু হয়েছে। আচ্ছা ভাই, একজন আসামিকে আমরা খুঁজতেছি, তার জন্য চিঠিও পাঠাই যে আমাদেরকে ফেরত দেন, তো সে যদি স্বেচ্ছায় আসে সারেন্ডার করে, এটা আনন্দের খবর, তার ভালো খবর। আমরা তো তারে আনার জন্যই চিঠিপত্র চালাচালি করেছি অনেকদিন, তো উনি এখন আসবে, তাতে এত ভয় আতঙ্কের কি তাহলে কি চোরের মানে পুলিশ পুলিশ শেখ হাসিনা আসবে উলট পালট হয়ে যাবে, এই ভয়, এই ভীতি, এই আতঙ্ক। শুনুন, শেখ হাসিনা আসবে, যতটুক ভারতের বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায় সেই খবর, আগামী সপ্তাহেই তিনি আবার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। পূর্বেই বলেছি, শেখ হাসিনার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে আরো প্রচন্ডভাবে শক্তিশালী করা হয়েছে। একেবারে শেখ হাসিনার যে বাড়িতে থাকেন সেই বাড়িটিকে নিরাপত্তার চাদর দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা, এটা মনে রাখতে হবে, শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, যদিও তারা বলে, আওয়ামী লীগ যদিও স্বীকার করেন আওয়ামী লীগ বলে উনি নাকি এখনো প্রধানমন্ত্রী, যাই হোক, বাস্তবতা হলো শেখ হাসিনাকে ভারতে একেবারেই রাষ্ট্রীয় মর্যাদায়, একজন রাষ্ট্রীয় অতিথিকে যতটুকু সমাদর করতে হয়, নিরাপত্তা দিতে হয়, আপ্যায়ন করতে হয়, শেখ হাসিনা দিল্লিতে বসে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। যেমনটি তিনি প্রধানমন্ত্রী হিসাবে দিল্লি গেলে তাকে সেই মর্যাদাটুকু দেওয়া হতো, তাই তিনি পাচ্ছেন। তো সর্বশেষ খবর এটুকুই যে আমাদের দেশের সাংবাদিকরা কিছু বলতে চায় না, আবার শেখ হাসিনাকে নিয়ে খবর করা যাবে না, তিনি অপরাধী, তিনি ফাঁসির আসামি, অনেক কাহিনী। এটা আওয়ামী লীগও করেছে, তারেক রহমান যখন দেশের বাইরে ছিল তার উপরে নিষেধাজ্ঞা, পত্রপত্রিকাগুলিতে তার নিউজ দেওয়া হতো না, সেগুলি আওয়ামী লীগ। এই জন্য আমি পূর্বে একেবারে বিগিনিং আমি বলেছিলাম যে যখনই যে সরকারে আসে সে আসে সাংবাদিকদেরকে ব্যবহার করে, আর এই বেহুদা সাংবাদিকগুলি বিভিন্ন কিছুর লোভে সরকার যা বলে তাই করে। মুষ্টিময় কয়েকজন আছে যারা এখনো কথা বলে, কারা কথা বলে নামগুলি আর আমার বলার দরকার নেই, আপনারা নিশ্চয়ই শুনেন। ঢাকায় কোন সাংবাদিক স্পষ্ট করে সত্য কথাগুলি বলে তাদেরকে আপনারা চেনেন। প্রিয় দর্শক, এই হলো বাংলাদেশের সাংবাদিকতা। সরকার, আমি এটাকে বলি সরকার নিয়ন্ত্রিত সাংবাদিকতা। কিসের গণতন্ত্র? সরকার নিয়ন্ত্রণ করবে, ডিজিএফআই নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের সাংবাদিকতাকে। তারা বলে দিবে এই খবরটুকু যাবে, এই খবরটুকু যাবে না, এতটুকু যাবে, অতটুকু যাবে না, এই কথা আগেও বলছি। সব মিলিয়ে আমাদের দেশের সাংবাদিকতা নামে যে প্রতিষ্ঠান, যে ইনস্টিটিউট, যে পেশা রয়েছে তা কুলুষিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। এই যে দেখুন, অহেতুক অনেক সাংবাদিকদেরকে আটকে রাখা হয়েছে, ইউনূস সরকার অনেক গ্রেপ্তার করেছে, তাদের উপরে হত্যার মামলা দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, কোন সাংবাদিক কাকে হত্যা করতে গেছে? এই সাংবাদিকগুলিকে, সাংবাদিক ভুল ত্রুটি হইতেই পারে, আওয়ামী লীগের আমলে অনেক সাংবাদিকরা অনেক ধরনের ভুল করেছে, নো ডাউট, এমনিকে কোনো সন্দেহ নেই, কিন্তু খুনের মামলা দিয়ে তাদেরকে আটকে রাখতে হবে, তাদেরকে জামিন দেওয়া হয় না কেন?
তাদেরকে জামিন দিয়ে দেশ থেকে নিষেধাজ্ঞা দিলেই তো হয়। তাদেরকে জেলে রেখে মানসিক যন্ত্রণা বা শারীরিকভাবে অত্যাচার করার প্রয়োজনটা কি? তারা তো এই দেশেরই সাংবাদিক, সাংবাদিকতা তারা এখানে করে ভুল ত্রুটি হইতেই পারে। তাই আমি মনে করি ইউনূস সরকার যাই করুক, তারেক রহমান সরকার তো একটি নির্বাচিত সরকার। এই সরকারের তো অন্তত উচিত সাংবাদিকদেরকে জামিন দেয়া, তাদেরকে মুক্ত করে দেয়া। তারপরেও তাদের লাগাম তাদের হাতে থাকুক, তাদেরকে তো দেশের বাইরে যেতে দেওয়ার কথা কেউ বলছে না, কিন্তু হয়তো তাদেরকে জেলে রেখে নির্যাতনের উদ্দেশ্য কি? এটা একটি পার্ট। আর দ্বিতীয় পার্ট, সাংবাদিকতার যারা অসৎ, তারা চিরদিনই অসৎ। ওদের সাংবাদিকতা শুরুই হয়েছে অসৎ উপায়ে, এবং ওদের ওদের জীবন জীবিকাও সেই অসৎভাবেই। সেই সুযোগটুকুই সরকার নেয় এবং নিচ্ছে। আর সরকারের পলিসি, সাংবাদিকতার কণ্ঠ, মিডিয়ার কণ্ঠকে যদি রোধ করা হয়, তার পরিণতি কি হইতে পারে এটা বিএনপিরও জানা উচিত। অতীতে কি হয়েছে, 5 আগস্টের দিনটির কথা মাথায় রেখে বিএনপিকে এগিয়ে যাওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।